এবার শবনমও গলা চেপে ধরল মিঠির। এতক্ষণ যে আমাকে এইসব নোংরা কথাবার্তা বললি, জানিস যারা এইসব বলে এটা তাদের হীনমন্যতা এবং মানসিক সংকীর্ণতা। তুই আমার সুখ এবং সন্তানকে মেনে নিতে পারিসনি কারণ এটা তোর মানসিকতায় সমস্যা। তুই নিজে ভালো নেই আর সেই জন্য অন্য কারো ভালো থাকাকে মেনে নিতে পারিস না কারণ তুই একটা হিংসুটে নারী। শোন, অন্যের সফলতা ও ভালো থাকার মুহূর্তকে সেলিব্রেট করতে শিখ। দৃষ্টিভঙ্গি বদলা। যারা নিজেরা নিজেদের ভাগ্যের উন্নতি করতে পারে না কেবল তারাই অন্য কারো ভালো দেখলে ঈর্ষান্বিত হয়। নিজে ভালো থাকার চেষ্টা কর আর অন্য কারো ভালো থাকলে নিজেও হ্যাপি থাকার চেষ্টা কর। আর শোন, খোঁচা মেরে কথা বলা মানুষগুলো প্রচণ্ড রকমের হিংসুক আর অহংকারী হয়। যার কথার ঝাঁজ যত তীব্র, যত ঝাঁঝালো, সে তত বড় হিংসুক, তত বড় অহংকারী। কারণ বেশি পচে যাওয়া অন্তর থেকে দুর্গন্ধও বেশি ছড়ায়। এটাই স্বাভাবিক। তেমনি তোর অন্তর থেকেও দুর্গন্ধ ছড়াচ্ছে, যার জন্য তুই অহেতুক আমার সাথে খোঁচাখুচি করতে এসেছিস। শবনমকে কষিয়ে আরও 2টা থাপ্পড় দিয়ে বিদেয় করে দিতে পারে লোকটা, তা না করে তাকে আটকাচ্ছে। এতে শবনমও তাকে অ্যাটাক করার সুযোগ পাচ্ছে। শেহজাদ বারবার ভুল করছে, তার মানে শেহজাদ চায় শবনম জিতুক, তা না হলে ওকে আটকায় না কেন। আর একটা লাথি মারতে নেয় শবনম, মিঠি সরে যায়, শেহজাদের গায়ে পড়তে নেয়। মিঠি টান দিয়ে সরিয়ে নেয় শেহজাদকে। লাথিটা পড়লে শেহজাদের কোমর ভেঙে যেত। ভাগ্যিস মিঠি সরিয়ে দিয়েছে। এবার শেহজাদ ওর হাত ধরে টেনে নিয়ে যেতে নেয়। মিঠিকে সরিয়ে দিতে শবনম এসে ওর চুল ধরল, আচমকা একটা ঘুষি দিল শবনমের নাকে। শবনম পড়ে যায়। মিঠি এবার একটা ইটের টুকরো দেখতেই নিয়ে আসে, অগ্নিমূর্তির রূপ ধারণ করে পরপর সজোরে আঘাত করল শবনমের মাথায়। শেহজাদ থামাতে নেয়, মিঠি শুনল না। হঠাৎ মনে পড়ল শপিং মলে বেয়াদবি করেছে সুফিয়া বেগমের সাথে। এবার চুল ধরে ছিঁড়তে লাগলো এবং দুগালে থাপড়াতে থাকে আবারও। ইচ্ছামতো মারল শবনমকে। শেহজাদ মিঠিকে আবারও আটকায়। আচমকা শেহজাদের কলার চেপে ধরে কষিয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে 3টা থাপ্পড় মারল মিঠি। হতভম্ব হয়ে গেল শেহজাদ। ভাবতেও পারেনি মিঠি কখনো তার গায়ে হাত তুলতে পারে। গালে হাত রেখে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল শেহজাদ। প্রাক্তনের জন্য এতই ভালোবাসা ওকে, তাহলে ওকেই নিয়ে থাকুন। আমি যাচ্ছি, বিদায়, ভালো থাকবেন। শবনমকে ছেড়ে এবার উল্টো দিকে হাঁটা ধরল মিঠি। ততক্ষণে মানুষ এসে জড়ো হলো, তবে অত বেশি না, 3-4 জন। মিঠিকে আটকাতে নেয় শেহজাদ, হাত ঝেড়ে ফেলে দিল। আপনি যদি ওকে 2-3টা থাপ্পড় দিয়ে ওর স্থান ওকে বুঝিয়ে দিতেন তাহলে আজ এমন কিছুই হতো না। আপনি ওকে সুযোগ দেওয়ায় ও আমার গায়ে প্রথমে আঘাত করার সাহস পেয়েছে। আজ কিন্তু সিন ক্রিয়েট করার কোনো ইচ্ছেই ছিল না আমার। আজকের এই ঘটনার জন্য শুধুমাত্র আপনি দায়ী। চোখের জল মুছে কপাল চেপে হাঁটতে লাগলো মিঠি। খুব ব্যথা পেয়েছে কপালে, ব্যথায় টনটন করছে জায়গাটা। তার সারা মুখ রক্তে ভেসে গেছে, কপাল থেকে এখনও রক্ত পড়া বন্ধ হয়নি। মিঠি, আমার কথা শোনো প্লিজ। হাত ধরতেই ঝাড়ি দিয়ে ফেলে দিল। আই হেট ইউ শেহজাদ, আই হেট ইউ। আমি আপনাকে ঘৃণা করি। চোখের জল গড়িয়ে পড়তে লাগলো জলপ্রপাতের ন্যায়। ভাবতে লাগলো নারীরা খুব বোকা, খুবই। পুরুষের একটু গুরুত্ব পেলেই নিজের সর্বস্ব উজাড় করে দেয়। তাই তো দিন শেষে তারা ঠকে যায়। পুরুষের চাইতে নারীরাই বেশি ঠকে, শুধু এই অন্ধ বিশ্বাসের জন্য। শেহজাদের উপর রাগে, দুঃখে, ঘৃণায়, অভিমানে সোজা হাঁটতে লাগলো মিঠি। কিছুটা পথ যেতেই চিনচিন করে উঠল তলপেটে। আতঙ্কিত হলো মিঠি, দুহাতে পেট চেপে ধরে আকস্মিক গুঙিয়ে উঠল, ও মা, ও মা গো। হঠাৎ চোখে মুখে ঝাপসা দেখে
মাথা ঘুরে উঠল, আকস্মিক শ্বাস নিতে কষ্ট হলো, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে, আচমকা পড়ে যেতে নেয়। পরক্ষণে নিজেকে সামলিয়ে নেয় মিঠি, গা গুলিয়ে চোখে মুখে অন্ধকার দেখতে লাগলো। হঠাৎ বমি হলো, শ্বাস আটকে এলো, শরীর ঘামতে লাগলো, শরীরটা কেমন কাঁপছে, মনে হচ্ছে মরে যাবে। মুহূর্তে সব রাগ অভিমান ভুলে করুণ চোখে শেহজাদকে খুঁজতে লাগলো। রাগ অভিমান যাই হোক, মানুষটাই তো এখন তার সম্বল। দুর্বল গলায় ডাকলো, শেহজাদ। সে ভেবেছিল শেহজাদ তার পিছনে আছে, হয়তো ভয়ে তাকে ধরার সাহস করছে না। কিন্তু মানুষটার কোনো সাড়া পেল না, বোধ হয় কানে পৌঁছায়নি ডাকটা। আরেকটু জোর গলায় ডাকলো, শেহজাদ, আমার খুব খারাপ লাগছে, হসপিটালে নিয়ে চলুন। রেসপন্স নেই শেহজাদের। হাঁ করে শ্বাস টেনে নিল, নিভু নিভু চোখে পেছনে ফিরে তাকায়। দেখলো শবনমের পাশে হাঁটু মুড়ে বসে আছে মানুষটা। বিশ্বাস হলো না মিঠির, চোখ দুটো কচলে নিল। এবার সত্যি বিশ্বাস হলো। কেন জানি দুঃখে বুকটা ফেটে চৌচির হয়ে গেল। মুহূর্তেই ভীষণ অভিমান হলো মানুষটার প্রতি। বর্তমান স্ত্রীর চেয়েও কি প্রাক্তন স্ত্রী বেশি হয়ে গেল? আর শবনমের কৃতকর্মের ফল সে পেয়েছে, যেমনটা সে করেছিল তেমনটাই। তাহলে তাকে আবার কেন সিম্প্যাথি দেখাতে গেল লোকটা? পৃথিবীর আর কেউ না জানুক, অন্তত মানুষটা তো জানে তার রাগ জিদ বেশি, জিদের বশে কোনো অঘটন ঘটিয়েও ফেলতে পারে। তাকে একলা ছাড়াটা কি মানুষটা ঠিক হয়েছিল? তাও আবার এমন একটা অবস্থায়। রাগ জিদ হওয়ার কি কথা নয়? নিজের অনাগত সন্তানের মাকে গুরুত্ব না দিয়ে প্রাক্তন স্ত্রীকে নিয়ে পড়ে আছে মানুষটা। ব্যাপারটা মানতে পারল না মিঠি। বোধহয় পৃথিবীর কোনো নারী এই দৃশ্য মানতে পারবে না। এমন একটা মুহূর্তে পৃথিবীতে জঘন্য জিনিস একটাই একজন নারীর কাছে। বহুরূপী মানুষটা এতক্ষণ তাকে অনেক বকাবকি করেছিল, জ্ঞান দিয়েছিল। এত রাতে কিসের শপিং, ডাক্তারের কাছে চলো, ফুচকা খাওয়া যাবে না, রাতের বেলা গাছের ফুল ছেঁড়া যাবে না, কত কত হাবিজাবি বানোয়াট কাহিনী করলো মানুষটা। কি জানি বাচ্চার নাকি ক্ষতি হবে তাই। একটা দীর্ঘশ্বাস ফেলল মিটি। এখন সব নাটক কই গেল? জলপ্রপাতের ন্যায় গড়গড় করে জল গড়িয়ে পড়তে লাগলো দুই চোখ বেয়ে। কি ভেবে যেন এদিকে একবার তাকায় শেহজাদ, দেখলো মিঠি তাকিয়ে রয়েছে। ভোরকে গিয়ে উঠে দাঁড়ায়। মিঠি আর দাঁড়ালো না, দাঁত মুখ শক্ত করে পেট চেপে ধরে হাঁটতে লাগলো। সে তো মানুষটার চোখে ভয় দেখতে চায়নি, শুধু ভালোবাসা দেখতে চেয়েছিল। তাহলে মানুষটা কেন তাকে ভয় পাবে? ভয় দিয়ে কি ভালোবাসা হয়, নাকি সংসার হয়? আর না সংসার টেকে। লম্বা লম্বা কদম ফেলে পেছন থেকে আচমকা মিঠির হাত চেপে ধরল শেহজাদ। কোথায় যাচ্ছ? বাসায় চলো। কথা শুনল না মিঠি। ভীষণ অভিমান জমেছে মন আকাশে। কি হলো? দাঁড়াও, বাসায় চলো। ঘুরে দাঁড়ালো মিঠি, শেহজাদের হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। সন্তর্পণে হাতটা ছাড়িয়ে নিল। অশ্রুসিক্ত নয়নে চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, আপনার চোখে জল কেন শেহজাদ? কই প্রাক্তন স্ত্রীর জন্য? তুমি আমাকে বোঝার চেষ্টা করছো না মিঠি। তোমার রাগ কমাও। কি করেছো শবনমকে? একবার খেয়াল করেছো এইভাবে কেউ কাউকে আঘাত করে? কাজটা তুমি ঠিক করনি। শবনম যদি মরে যায় কি হবে তখন? মিঠি কি হাসবে নাকি কাঁদবে, ঠিক কি করবে বুঝে উঠতে পারল না। রিয়াক্ট করতে ভুলে গেল সে। প্রাক্তন স্ত্রীকে নিয়ে চিন্তা করছে মানুষটা, আর নিজের অনাগত সন্তানের মা যে নিজেরই প্রাক্তন স্ত্রীর দেওয়া আঘাতে জর্জরিত হয়ে ব্যথায় মরে যাচ্ছে, কাতরাচ্ছে। এই অসুস্থ শরীরে তাকে অসমতল জায়গায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কপাল ফাটিয়ে দিয়েছে তখন। শুধু কপাল তো নয়, পেটে ব্যথা পেয়েছে এবং হাঁটুতেও ব্যথা পেয়েছিল, ছিলে গেছে। কেমন রক্ত বের হচ্ছে জায়গাগুলো থেকে। পেট আর হাঁটুর যন্ত্রণায় সে তো ঠিক মতো দাঁড়াতেও পারছে না, আর না হাঁটতে পারছে। অসহায়তা বোধ করলো মিঠি, নিজেকে ভীষণ অ্যালোন ফিল করলো। ডুকরে কান্না এলো, ঠোঁট চেপে কান্না গিলে দুহাতে পেট চেপে ধরলো। মনে হচ্ছে মিসক্যারেজ হয়ে যাবে। তলপেটে ভীষণ ব্যথা উঠেছে। মিঠি
ঘাবড়ায়, আতঙ্কিত হয়। যেদিন থেকে শুনল শেহজাদ বাবা হতে পারবে না, তখন থেকে কনসিভ করা অবধি মিঠি খুব কান্নাকাটি করত। এক পর্যায়ে নামাজ কালাম পড়ে ধার্মিক হয়ে গিয়েছিল প্রায়। প্রতি সালাতেই একটা সন্তান চাইতো সৃষ্টিকর্তার কাছে। আল্লাহ বোধহয় শুনেছিল তার আরজি, আর তাই খুব তাড়াতাড়ি গর্ভধারণ করতে পেরেছিল। বেদনার্ত মুখে আর্তনাদ করে উঠল, কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে রইল শেহজাদ। পেটের ব্যথায় ইচ্ছে করছে রাস্তার মধ্যে শুয়ে পড়তে, তবুও স্ট্রং হয়ে দাঁড়িয়ে রইল মানুষটার সামনে। আজ বুঝতে পারল সে খুব একা, যে মানুষটার জন্য এত এত লড়াই করলো, সংগ্রাম করলো। প্রতিটি মানুষের সাথে, সমাজের সাথে, মিডিয়ার সাথে, পিতৃস্বরূপ মামার সাথে, কলেজের স্যার, নিজের বেস্ট ফ্রেন্ডদের সাথে মিথ্যা কথা বলা, মানুষটার সকল ত্রুটি লুকিয়ে সুনাম করা, মানুষটাকে নিয়ে সম্মান প্রদর্শন করা, গর্ববোধ করা, আর সেই মানুষটাই কিনা আজ তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল সে কারো কেউ না। তার কিছু হয়ে গেলেও কারো কিছু যায় আসে না। সে কে ঠিক তো? সে কে? কেন তাকে সাপোর্ট করবে? ঘৃণায় মুখ ফিরিয়ে নিল, হাঁটতে লাগলো। তার হসপিটালে যেতে হবে। আশেপাশে কোথাও হসপিটাল আছে কিনা মিঠি জানে না। আবারও মিঠির হাত ধরল শেহজাদ। হাত ছাড়ুন, বাসায় চলো। কার বাসায়? কিছু বলতে পারল না শেহজাদ। পিছু ফিরে ঘুরে তাকায় মিঠি। বাচ্চা পেটে দিতে পারলেন, অথচ বাচ্চার মাকে প্রোটেক্ট করতে পারলেন না। আপনি কেমন পুরুষ বলুন তো? তুমি এতটা হাইপার না হয়ে শান্ত থাকলেই তো পারতে। নিজের অন্যায়টা স্বীকার করো। তাচ্ছিল্য হাসল মিঠি। এই তো এতক্ষণে লাইনে এসেছেন, এই কথাটার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, একদমই হাইপার হওয়া ঠিক ছিল না, যা একজন অন্তঃসত্ত্বা মায়ের জন্য এবং বেবির জন্য ক্ষতিকর। কিন্তু কেন হলাম? কার জন্য হলাম বলুন? চিৎকার করে উঠল মিঠি। কথায় আছে না, মালির পায়ে কাঁটা বিঁধলে কেউ দেখতে যাবে না, কিন্তু সেই কাঁটা অন্যের পায়ে বিঁধলে মালির দোষ হবে। ঘটনাটা ঠিক তেমন। আমার সাথে এত বড় অন্যায় করলো, অন্যায়কারীর বিরুদ্ধে কোনো স্টেপ না নিয়ে আপনি বলছেন আমি অন্যায় স্বীকার করতে? মেয়ে মানুষের এত মেজাজ ভালো নয়। তুমি এখন অন্তঃসত্ত্বা, তোমার উচিত নিজের প্রতি এবং বেবির প্রতি কেয়ার করা। খুব দুঃখ হলেও নিজেকে সামলে নিল মিঠি। আজ বুঝতে পারল মানুষটার কাছে তার অবস্থান কোথায়। শেহজাদের মুখোমুখি দাঁড়ালো। অন্যায় শুধু আমিই করি, আর কেউ করে না। তাকিয়ে রইল শেহজাদ। আমি কেন হাইপার হলাম জানতে ইচ্ছে করে না? উত্তেজিত হবে না মিঠি, শান্ত হও। বেবির প্রবলেম হবে। বুকের মধ্যে দুহাত বেঁধে ধাক্কা মারল শেহজাদকে। পড়তে পড়তে নিজেকে সামলে নেয় শেহজাদ। আপনি যদি প্রথমেই ব্যাপারটা হ্যান্ডেল করে নিতেন, তাহলে আমার হাইপার হওয়ার প্রয়োজন ছিল না। এই কাপুরুষ এখন বেবির জন্য এত দরদ উতলে পড়ছে কেন? শান্ত হও। শেহজাদের মুখোমুখি দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, একজন দায়িত্ববান স্বামী তার স্ত্রীর অহংকার। যে পুরুষ নিজের স্ত্রীকে সেভ করতে জানে না, যেই পুরুষ নিজের সন্তানসম্ভবা স্ত্রীকে প্রোটেক্ট করতে জানে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে, এমন পুরুষ থাকার চেয়ে না থাকাটাই উত্তম। আপনার অতীব ভালোবাসার প্রাক্তন স্ত্রীর সাথে সিন ক্রিয়েট করার আমার কোনো ইচ্ছে ছিল না মিস্টার শেহজাদ, কিন্তু আপনার অন্তঃসত্ত্বা স্ত্রীকে আপনার চোখের সামনে আপনার প্রাক্তন স্ত্রী নোংরা, বাজে, অশ্লীল, অশালীন কথা বলেছে, রুড বিহেভ করেছে, আপনার অনাগত সন্তানকে প্লেবয়ের বাচ্চা বলে অপবাদ দিয়েছে, বয়ফ্রেন্ডের সন্তান বলে দাবি করেছে, কুকর্মের ফল বলেছে। সব বাদ, কিন্তু তাতেও সে থেমেছিল না। শেষ পর্যন্ত সে আপনার সামনে আপনার অনাগত সন্তানের মায়ের গায়ে হাত তুলেছে। সম্পূর্ণ সময়টাই আপনি নীরব ভূমিকা পালন করে নীরব শ্রোতার মতো শুনলেন, দেখলেন, অথচ আপনি কিছুই বললেন না। তবে হ্যাঁ, একবার মন গড়া লোক দেখানো মুখে প্রতিবাদ করলেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো স্টেপ নিলেন
না, যেটা আপনার প্রথমেই নেওয়া উচিত ছিল। আপনি যদি প্রথমে স্টেপ নিতেন তাহলে আমাকেও এতটা হাইপার হওয়া লাগতো না। আর সেও আমার গায়ে হাত তোলার সাহস পেত না। আজ এত কাহিনীও হতো না। আমি কিন্তু প্রথমে তার গায়ে হাত তুলিনি। সে আগে আমার গায়ে হাত তুলেছে। তারপর আমি তুলেছি। জন্মের শিক্ষা দিয়ে দিয়েছি। আর কি অবস্থা করেছে আমার কি অবস্থা করেছে আপনি কি কিছুই দেখেননি? সে জাতের মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না। বিয়েটা কাকতালীয়ভাবে হলেও আমি কিন্তু আপনার সকল ত্রুটি বিস্মৃতি কথা জানার পরেও আপনাকে সাদরে গ্রহণ করেছিলাম। আপনাকে নিয়ে সুখের সংসার সাজিয়েছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম। আপনি আমাকে বলতেন ভালোবাসি। আসলে এটা মিথ্যা ছলনা এবং বানোয়াট কথা ছিল। আপনি কখনো আমাকে ভালোবাসেননি শেহজাদ। ভালোবাসার চেষ্টাটুকুও করেননি। আমার এত এত ভালোবাসা পাওয়ার পরেও আপনি আপনার প্রাক্তন স্ত্রীকে নিয়ে পড়ে রইলেন। শুধু তাই নয়, আপনি আমাকে অপশন হিসাবে হাতে রেখেছেন। আপনার প্রাক্তন স্ত্রীকে ভোলার জন্য নয়, বরং তার দেওয়া আঘাত ভোলার জন্য। প্রতিটি মুহূর্তে আপনি আমার সাথে অভিনয় করেছেন এবং আমাকে টিস্যুর মতো ইউজ করেছেন। আমি বলছি না যে আপনি তার গায়ে হাত উঠান, কিন্তু আমার জন্য না হোক। আপনার অনাগত সন্তানের নামে মিথ্যা আরোপ করায় আপনার অন্তত প্রাক্তন স্ত্রীর আপনার হাতে 2টা থাপ্পড় ডিজার্ভ করে। ব্যাপারটা আপনি সেখানেই মিটিয়ে ফেলতে পারতেন যদি আপনি একজন জ্ঞানী, বিবেকবান এবং সুপুরুষ হতেন। কিন্তু আপনি তা করেননি। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। আজকের এই সম্পূর্ণ ঘটনার জন্য মাত্র আপনিই দায়ী। শবনম নয়, কারণ সাহসটা ওকে আপনিই দিয়েছেন। আপনি ইন্ধন জুগিয়েছেন, আর সেজন্যই ও এমনটা করার সাহস পেয়েছে। আপনার জায়গায় আজ যদি অন্য কোনো পুরুষ থাকতো তাহলে তার সামনে তার স্ত্রীকে কেউ এমন খারাপ ভাষায় কিছু বললে সেই স্বামী সাথে সাথে তার জিভ ছিঁড়ে ফেলতো। দ্বিতীয়বার তার জবান বন্ধ করতে ও চিন্তারোধ করতো না। আপনার সন্তানের মাকে আপনি রক্ষা করবেন না, এ কেমন মানুষ? আমি তো ভেবে কুল পাই না। আমি তো এই ভেবে অবাক হই যে আপনার প্রাক্তন স্ত্রী কিভাবে স্বস্তি পায় আপনার সন্তানের নামে মিথ্যা আরোপ করতে। তাও কিনা আপনার সামনে। কিভাবে স্বস্তি পায় আপনার অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে হাত তুলতে? উত্তর দিন। সে কিভাবে পারল? আপনি যদি তাকে যেই সাহসটা না দিতেন। একজন স্বামীর সাপোর্ট থাকলে শুধু শ্বশুরবাড়ির না, পুরো দুনিয়ার অশান্তি হজম করা যায়। আর সাপোর্টিভ না হলে নিজের অস্তিত্বকেই হজম করতে কষ্ট হয়ে যায়। এখন আমি বুঝতে পেরেছি আমি ভুল মানুষের পাল্লায় পড়েছি। মানুষ চিনতে ভুল করেছি। বাঁ হাতে চোখের জল মুছে নিল মিঠি। প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আপনি এখনও তাকে প্রচণ্ড ভালোবাসেন। ভালোবাসুন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। সেটা আপনার মনের ব্যাপার। তবে আমি আমার অতীতের জন্য আফসোস করি না। আমার আফসোস হয় এই জন্য যে ভুল মানুষের সাথে আমি আমার মূল্যবান কত সময় নষ্ট করেছি। দুঃখটা আমার তখন হয় আপনার সব কিছু মেনে নিয়ে আমি সংসার করেছি। আপনাকে কেউ অপমান করে কথা বললে সেই আমি সবসময় ঢাল হয়ে সব অপমানের প্রতিবাদ করে আপনাকে সম্মান করেছি, সম্মানিত করেছি। আপনার এত এত ত্রুটি থাকার পরেও আমি সব মেনে নিয়েছি। কারো সামনে পরিচয় করিয়ে দিতে সংকোচ ফিল করিনি। আপনাকে ঘৃণা করিনি। আপনার টাকা পয়সা ধন দৌলত কিছুই চাইনি। শুধু যত্ন, সম্মান আর ভালোবাসা চেয়েছি। কেবল আপনার জন্য আমার মা বাবার সংসার ভেঙেছে। আপনার জন্য আমার মামার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে। অথচ যাদের খেয়ে পড়ে এই মিঠি নামক মেয়েটা আজ বেঁচে আছে, যাদের জন্য আজ আমার অস্তিত্ব টিকে আছে,
তাদের সাথে সম্পর্ক আজ আপনার জন্যই খারাপ হয়েছে। আর আজ যখন আমার নামে এত বাজে মন্তব্য করলো, আমার গায়ে হাত তুললো, আপনি কিছুই করলেন না, আপনি ঢাল হয়ে দাঁড়ালেন না, আমাকে প্রোটেক্ট করতে পারলেন না, উল্টো আমাকে ধরে রেখেছেন যাতে আপনার প্রাক্তন স্ত্রী আমার গায়ে হাত তুলতে পারে, তাই না? সেই সুযোগটা করে দিয়েছেন, তাই তো? সব বুঝতে পেরেছি। আর একেই স্বামী বলে। আই হেট ইউ শেহজাদ, আই হেট ইউ। আপনি আমার মতো মেয়েকে ডিজার্ভ করেন না। আপনার জন্য শবনমের মতো মেয়েই পারফেক্ট। চোখের জল মুছে হাঁটতে লাগলো মিঠি, আবারও হাত ধরে ফেলল। অনেক তো বলেছ, এবার থামো। বাসায় চলো প্লিজ। হাত ছাড়ুন, আমাকে যেতে দিন। যাও, সব দোষ আমার, মাফ করে দাও। বাসায় চলো, অনেক রাত হয়েছে। ছাড়তে বলেছি, ছাড়ুন, আমার কথা শোনো। হাত ছাড়ুন। মিঠি, কথা শোনো। কোনো কথা শুনবো না। আই হেট ইউ। আমি তোমাকে ভালোবাসি মিঠি। কষিয়ে এক সাথে 5টা থাপ্পড় মারল মিঠি। ভন ভন করতে লাগলো শেহজাদের মস্তিষ্ক। ভণ্ড, প্রতারক, মিথ্যুক, বেঈমান, স্বার্থপর, সুবিধাবাদী, সুবিধালোভী, ব্যক্তিত্বহীন, কাপুরুষ, মেরুদণ্ডহীন, অ্যাবনর্মাল। গালে হাত রেখে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল শেহজাদ। মিঠি আবারও তার গায়ে হাত তোলার দুঃসাহস করেছে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। মিথ্যাবাদী। আপনি আমার জন্য একজন ভুল মানুষ। একটা ভুল মানুষ আর সঠিক মানুষ, আর যাই হোক, সঠিক মানুষ হয় না। কোনো ভুলের একটা ভুল মানুষ আর সঠিক মানুষ, যাই হোক না কেন, ভুলের ক্ষমা হয়, কিন্তু বেঈমানের নয়। ভুল শুধরে যায়, বেঈমান শুধরে যায় না। সব ভুল শোধরানো যায়, কিন্তু ভুল মানুষের ফাঁদে একবার পড়লে তার থেকে মুক্তি পাওয়া দায়। কারণ ভুল মানুষ বারবার ক্ষতে আঘাত দেয়, নয়তো নানান অজুহাতে জীবনকে বিষিয়ে দেয়। আমার সুন্দর সাবলীল জীবনটা বিষিয়ে দিল এই নরপিশাচ লোকটা। আমি আপনাকে ঘৃণা করি। আর একটা থাপ্পড় মারল কষিয়ে। এই কাপুরুষ! কিসের অভাব ছিল আমার মধ্যে? রূপ, গুণ, টাকা পয়সা, ধন দৌলত, শিক্ষা দীক্ষা, ঐশ্বর্য। কোনটার অভাব ছিল আমার মধ্যে? কি ছিল না আমার মধ্যে? লোকে বলে সহজে পেয়ে গেলে মানুষ নাকি হিরেকেও কয়লা ভাবে। এই কাপুরুষ লোকটা আমাকে খুব সস্তা মনে করেছিল, কারণ আমাকে খুব সহজে পেয়ে গিয়েছিল তো, তাই। আর আমিও বোকার মতো সরল মনে ভেবেছিলাম। আমি তো বুঝতে পারিনি এই কাপুরুষের এইসব চালাকি। কথায় আছে না, শকুন যতই উপরে উঠুক তার দৃষ্টি নিচেই থাকবে। সেম এই মানুষটাও আমার মতো মেয়েকে পেয়ে সস্তা ভেবে বসেছে, অথচ সেই আমি কিনা কত কত পুরুষের স্বপ্নের রানী ছিলাম। আমাকে পাওয়ার জন্য কত মানুষ কত সাধনা করলো, তপস্যা করলো, কত কি করলো, কত রকম পাগলামি করলো, কিন্তু আমি পাত্তা দেইনি। হাজার পুরুষের সাধনার নারী ছিলাম আমি, 1000 জন সাধনা করেও আমাকে পেল না। আর এই অযোগ্য লোকটা সাধনা ছাড়াই আমাকে পেয়ে গেল, তাই আমার মূল্য বুঝতে পারছে না। কথায় আছে না, গোবরে পদ্ম ফুল ফুটলে গোবরের গন্ধ থাকেই, ঠিক তাই। সেই আমার করুণায় গোবরে পদ্মফুল ফুটেছে, তাই মূল্য বুঝতে পারছে না। ছিল কাক, এখন অতিরিক্ত প্রায়োরিটি দেওয়ায় ময়ূরপঙ্খী ভাবতে বসেছে। যত সব! জুতার মূল্য যত দামি হোক না কেন, পায়ের নিচেই থাকে, এবার সেটা হীরার জুতা হলেও। এই অপদার্থ মানুষটার এত এত ত্রুটি থাকার পরেও ত্রুটি স্বরূপ ভালোবেসেছিলাম আমি। মানুষটার হাত ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু মানুষটা এমন একটা বিপদের সময় আমাকে প্রোটেক্ট করলো না।
সাপোর্ট করলো না। এই দুঃখ আমি কোথায় রাখবো? কেউ আমাকে একটু বলো। শেষোক্ত কথাটি বলে চিৎকার করে রোডের উপর বসে কাঁদতে লাগলো মিঠি। কাঁদতে কাঁদতে হাঁপাতে লাগলো। পৃথিবীর এক প্রান্তে আমার জন্য একদল ভালো চাওয়ার মানুষদের বসবাস, অথচ সেই আমি তাদের এত কিছু উপেক্ষা করে আপনার হাত ধরে ফুটপাতে দাঁড়িয়েও বলেছিলাম আমি আপনাকে ভালোবাসি শেহজাদ। আর আপনি কি করলেন? অসীম ভালোবাসার পরেও আপনি আমাকে ভালোবাসলেন না। এই দুঃখ আমি কাকে বলবো? কার কাছে চাইবো এর বিচার? আমি হেরে গেলাম। আপনার জন্য আমার সত্যিকারের ভালোবাসা বারবার হেরে গেল শেহজাদ। আমায় একটু বলুন, ভালোবাসা কেন ফুলের মতো হয় না? অধিকার যার কেবল তার হয়ে রয় না। মানুষ কেন এত বেঈমান স্বার্থলোভী হয়? থামলো মিঠি, হাঁপাতে লাগলো, ফের বলতে লাগলো, প্রতিটি মানুষের জীবনেই তার হৃদয়ের মানুষটার জন্য সব কিছুর ক্ষেত্রেই প্রথম অনুভূতিটা হয় একদম বিশুদ্ধ এবং নির্ভেজাল। আপনার জন্য আমার অনুভূতি ছিল বিশুদ্ধ এবং নির্ভেজাল। আপনার অন্ধ ভালোবাসায় আমি এতটাই বিভোর ছিলাম যে আপনার সবচেয়ে কাছের মানুষ হতে গিয়ে আমি কখন যে আমার কাছের মানুষদের কাছ থেকে সরে গিয়েছি খেয়ালই করিনি। আজ আমি বড় একা। না আমার আপনি আছেন, না আমার কাছে আমার আপন মানুষজন। স্রষ্টার দেওয়া দুইটি চক্ষু দিয়ে সবচেয়ে বেশি যা দেখেছি তা হলো আমার সর্বনাশ। আর যা করেছে তারা আর যারা করেছে তারা সবাই ছিল আমার আপন মানুষ, তার মধ্যে আপনি অন্যতম। আমার মামা সব সময় বলতেন সবার সাথে মিশতে যেও না, এতে তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে। আজ বুঝতে পেরেছি কথাটা কতটুকু সত্য। এজন্যই বোধহয় তেল কখনো জলের সাথে মেশে না। মিশলে যে সে তার ব্যক্তিত্ব হারাবে, অথচ তেলকেই সবাই দোষী সাব্যস্ত করে অহংকারী ভাবে। মামা বলতেন এমন কাউকে বিয়ে করা উচিত যার কাছে ভাতের অভাব হলেও সময়, সম্মান এবং যত্নের অভাব না হয়। মামা আরও বলতো অল্প ভালোবাসার মানুষের সাথেও আজীবন থাকা যায় যদি সম্মানটা সঠিক থাকে, এবং স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসা আর সম্মান পায় তখন কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছু না। তাই নিজের জীবনের সিদ্ধান্ত কখনো একা একা নিতে যেও না যতদিন না তুমি দুনিয়াদারি সম্পর্কে অবগত হয়েছ। আজ বুঝতে পেরেছি কেন বলতো। দীর্ঘশ্বাস ফেলল মিঠি। আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি, সাহায্য করে দেখেছি, সাধ্যমতো সব করেই দেখেছি। আর আমি বারবার তাদেরকে অকৃতজ্ঞ পেয়েছি। তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষদের জন্য সুন্দর, আর নিঃস্বার্থ মানুষদের জন্য কঠিন ও ভয়ঙ্কর। উঠে দাঁড়ালো মিঠি, আচমকা শেহজাদের কলার চেপে ধরে বলল, অসীম ভালোবাসা পেয়েও কেন আপনি ভালোবাসলেন না আমায়? শেহজাদ বলুন, কেন ভালোবাসলেন না? পৃথিবীতে কালো রং নাকি অবহেলিত, কিন্তু আমি কালো রঙের এক পুরুষকে ভালোবেসে থমকে গিয়েছিলাম। সেই ভালোবাসার কাছে আমি শুধু তার যত্ন ছাড়া আর কিচ্ছু চাইনি কোনো দিন। তবুও সে আমাকে ঠকালো, খুব বাজেভাবে ঠকালো। পুরুষ মানুষের মিথ্যা অভিনয় পৃথিবীর সকল ভালোবাসাকে হার মানিয়ে দেয়। আজ আমি হাতে নাতে এর প্রমাণ পেলাম। আমিও কারো ভালোবাসার কাছে হেরে গেছি। মিঠির দিকে তাকালো শেহজাদ। এই দৃষ্টি তাকে খুন করে ফেলে। তীরের বেগে বুকের ভেতর ছিদ্র করে এফোড় ওফোড় করে ফেলে। মানুষ চেনার সাধ্য আমার নেই। যতবারই মানুষ চিনতে যায় আমি ততবারই বিশ্বাস করে ঠকে যাই। এই শহরে আমি কখনো মানুষ চিনতে পারিনি, কিন্তু মানুষের রূপ বদলানো দেখেছি। ভালো মানুষেরা সবসময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে। আমি ঠকে গেলাম। আমি বাজেভাবে ঠকে গেলাম, কারো ক্ষতি না করেও বাজেভাবে ঠকে গেলাম। আজ আমি জীবনের একটা সার কথা বুঝেছি, কিছু কিছু মানুষের জন্য আফসোস করতে নেই, দীর্ঘশ্বাস ফেলতে নেই, অপেক্ষা করতে নেই, মানুষটা বদলে যাবে আশা করতে নেই, কোনো মানুষের প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা রাখতে নেই, কারোর সাথে অতটাও গভীরে তলিয়ে যেতে নেই, মায়া বাড়াতে নেই। এই সব কিছু যদি সত্যি করতে পারতাম তাহলে দুঃখ, একাকিত্ব স্থান পেত না, জীবনের রূপ হতো অন্য। কিন্তু জীবনের
সার কথাটা আমরা দুঃখ পেয়েই বুঝতে শিখি, যেমনটা আজ আমি আরও একবার শিখলাম। আচমকা ধাক্কা মেরে শেহজাদকে রোডের উপর ফেলে দিয়ে হাঁটতে লাগলো মিঠি। আবারও মিঠির হাত চেপে ধরলো শেহজাদ। ধৈর্যহারা হলো মিঠি। এক গাদা কথা শোনালো মানুষটাকে, অথচ কোনো বোধোদয় হলো না। কষি আর একটা থাপ্পড় মারল। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল শেহজাদ। এই নিয়ে 4বার মিঠি তার গায়ে হাত তুলেছে। লজ্জায় অপমানে কান্না পেল, চোখ জোড়া ছলছল করে উঠল। মায়া হলো না মিঠির, ধাক্কাতে ধাক্কাতে বলল, হাই, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, এত বড় সাহস কি করে হয় আমার হাত ধরার, হাত স্পর্শ করার যোগ্য সেই যে সব সময় সব রকম মুহূর্তে হাতটা ধরে রাখতে চায় যত্ন করে। হাউ ডেয়ার ইউ। অনেক হয়েছে, ক্ষমা করে দাও আমাকে, আমি সত্যি একটা অপদার্থ, সঠিক সময়ে রিয়্যাক্ট করতে জানি না। যা হয়েছে সব ভুলে ফিরে এসো প্লিজ, পায়ে পড়ি, সব কিছুর জন্য দুঃখিত, ক্ষমা চাই, ক্ষমা করো। সরে দাঁড়ালো মিঠি। ক্ষমা করতে পারবো না আপনাকে, পারলে ভালো থাকবেন। আপনি শুধু আমাকে না, আমার রুহটাকেও আঘাত করেছেন, আর কথা দ্বারা কাউকে ক্ষতবিক্ষত করে তারপর ছোট্ট একটি শব্দ দুঃখিত বললেই কি ক্ষত সেরে যাবে? কথা দ্বারা আপনি যেই ক্ষত চিহ্ন দিয়েছেন সেটা দুঃখিত এর মলম দিয়ে মেশানো যায় না সব সময়। শরীরের আঘাত হয়তো মানুষ একসময় ভুলে যায় ব্যথা কমে গেলে, কিন্তু অন্তরে দেওয়া ক্ষত 1000বার বলা দুঃখিত নামের মলম মেশাতে পারে না। অনেক তো হয়েছে, প্লিজ একটু থামো, শান্ত হও। কোনো এক্সকিউজ শুনতে চায় না পা চাটা লোক। মিঠি, ধৈর্যের লিমিটেশন ক্রস করো না, যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। সেই কখন থেকে আমাকে বোঝার চেষ্টা করছো না? আমিও মানুষ, আমারও কষ্ট হয়, যন্ত্রণা হয়। তাচ্ছিল্য করলো মিঠি। পা চাটালোক বলাই খেপে গেলেন কেন? আপনি তো পা চাটেন চরিত্রহীন নারীদের, তোমার থেকে এসব আশা করিনি। আপনাদের কথা ব্যবহারই আপনাদের সাথে করলাম, আপনাদের করা ব্যবহারই আপনাদের সাথে করলাম। ও মা, এখন দেখি নিতে পারছেন না। স্টপ মিঠি। পা চাটা লোকেরা সব জায়গায় সুবিধা পায়, বুঝেছেন? সামাজিক ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, আর কর্মক্ষেত্রেই বলেন, এরা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে। বলতে গেলে পা চাটাদের একটা কোটাই থাকে আলাদা, অথচ এরা না কারো বিশ্বস্ত, না কারো নিজস্ব লোক। এরা হলো সুবিধাবাদী এবং মেরুদণ্ডহীন টাইপের লোক। এদের ব্যক্তিত্ব বলতে কিছুই নেই, এদের মাঝে নিজস্ব বিবেক, বুদ্ধি, মানবতা বলতে কিছুই নেই, কিন্তু কুবুদ্ধি ভালো থাকে। তবুও এরাই অনেকের কাছে প্রিয় হয়ে থাকে, যেমন আপনার মতো একজন পাচাটা লোক আমার কাছেও ছিল এতদিন। তবে আমি তাকে পা চাটতে দেইনি, মাথার ক্রাউনের মধ্যে রাখা দামি রত্নের মতো যত্ন করে রেখেছিলাম। বাট সে মূল্যটা বুঝল না। কথায় আছে না, বোনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোলে, ঠিক তেমন বন জঙ্গল, এদের বন জঙ্গলেই মানায়। অনেক হয়েছে, থামো না এবার। মাঝে মধ্যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো, কারণ বিশ্বাসঘাতক ও স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। আজ আপনাকে চিনলাম। তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। ভালোবাসার জন্য মাথা নত করলে সেখানে ছোট হওয়ার কিছু নেই। সেটাকে পা চাটা বলে না, বরং ভালোবাসা আরও গভীর হয়। ভালোবাসার জন্য তো স্বয়ং ঈশ্বরও কেঁদেছিলেন, আমরা তো মানুষ মাত্র। আপনার নোংরা মুখে এসব মানায় না। ভালোবাসা কাকে বলে চিনেন না বোধ হয়। ভালোবাসায় দোষ ত্রুটি স্থান নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসা কখনো রূপ দেখে হয় না, ভালোবাসা কখনো যোগ্যতা দেখে হয় না। যোগ্যতার মাপকাঠি দিয়ে ভালোবাসাকে বিচার করা যায় না। ভালোবাসা কখনো নিয়ম করে হয় না। ভালোবাসা ধনী গরিব কিংবা টাকা পয়সা দেখেও হয় না। ধনী গরিব টাকা পয়সা দেখে যে সম্পর্ক গড়ে ওঠে সেটা কখনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা কখন কিভাবে কার প্রতি এসে যায় সেটা কেউ বলতে পারে না। আপনি যদি ভেবে থাকেন যে যোগ্যতা দেখে ভালোবাসা হয়, তবে আপনার কোনো যোগ্যতাই ছিল না আমার ভালোবাসা পাবার।
তবুও আমি শুধু আপনাকে ভালোবেসেছি, কারণ আমার অনুভূতি, আমার ফিলিংস শুধু আপনার জন্য এসেছে। এমন তো নয় যে আমি আর কাউকে পাইনি, আমাকে কেউ ভালোবাসেনি, আমাকে কেউ চায়নি, তাই আপনাকে ভালোবেসেছি। আমার জন্য হাজারো অপশন ছিল, আমি চাইলে আমার জন্য ভালোবাসার অভাব হতো না, কিন্তু আমি চাইনি অন্য কারো ভালোবাসা, আমি চাইনি অন্য কারো প্রতি আমার ফিলিংস আসুক, আমি চাইনি অন্য কাউকে নিয়ে আমার মনে বিন্দুমাত্র অনুভূতি জন্মাক, কারণ আমার সকল অনুভূতি জুড়ে শুধু আপনি, আমার ফিলিংস শুধু আপনাকে নিয়ে। তবে আপনার মধ্যে এত এত ছলনা ছিল যে আপনি কখনো আমার ভালোবাসাকে মূল্যায়ন করতে পারেননি। আপনাকে ভালোবেসে আমি শুধু কষ্ট, যন্ত্রণা, আঘাত, অবহেলা, অপমান, অপদস্থ এসবই সয়ে এসেছি। আমাকে আঘাত করে প্রতিনিয়ত আপনি মজা নিয়েছেন, আমাকে কাঁদিয়ে আপনি আনন্দ উপভোগ করেছেন। এবার আপনি বলুন, আপনি নাকি আমাকে খুব ভালোবাসতেন। এটা ভালোবাসা না, আপনি ভালোবাসতেই জানেন না। আর শুনুন, মিথ্যা বলবেন না, পুরুষ মানুষ কখনো সত্যি কথা বলে না, তারা প্রিয় মানুষটার মাথা বুকে নিয়েও মিথ্যা বলে। আরও একটা কথা না আসলেই নয়, যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয়, কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ায়। আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো, তেমন আমিও এক আটকে থাকা ভুক্তভোগী। এভাবে বলো না প্লিজ মিঠি, আমি মিথ্যা বলিনি, সত্যি তোমায় ভালোবাসি। থুতু ফেলল মিঠি, আপনার ভালোবাসায় থুতু দিলাম। তবে দোয়া করি আমার মতো মানুষ আপনার জীবনে কখনো না আসুক। আপনি যেমন চান তেমন মানুষই আপনার জীবনে আসুক। বানরের গলায় কখনো মুক্তোর মালা মানায় না। আসছি, ভালো থাকবেন। মিঠি শোনো, দাঁড়াও, রাগ করো, অভিমান করো, ক্ষণিকের জন্য আড়াল হয়ে যেও, কিন্তু অজুহাতে হারিয়ে যেও না প্লিজ। তুমি চলে গেলে হয়তো নতুন কাউকে নিয়ে ভালো থাকবে ঠিকই, কিন্তু আমি পাথর হয়ে যাব। প্লিজ থামো, পিছনে একবার ফিরে মেঠি। নারীদের অবহেলা করবেন না। নারী একবার জিদ করলে শখের পুরুষ কি, ভালোবাসা কি, রাজপ্রাসাদ ছেড়ে যাওয়ার ক্ষমতা রাখে। আর আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না। আমি এমনই, নিজেকে যতটা সস্তা দেখায় প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারি। আপনার সবচেয়ে প্রিয় মানুষটাকে নিয়ে ভালো থাকবেন। আসছি, চলবে। হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদের গল্পগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, এবং যাদের যাদের গল্পটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক করে গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।